ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 13 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। এর পূর্বে আমি অলরেডি 12টি মডেল স্কুল আমাদের পরিবেশের 12টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকে আমি তোমাদের 13 নম্বর মডেল স্কুলটার সম্পূর্ণ আলোচনা করব। চলো, আজকের 13 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, হুগলি নদীর অপর নাম কি? দেখো, হুগলি নদীর অপর নাম তোমরা বলতে পারো ভাগীরথী হুগলি বলতে পারো, কিংবা গঙ্গাও বলতে পারো। তোমরা কিন্তু লিখে দিবে ভাগীরথী হুগলি। কি বলবে? ভাগীরথী ও হুগলি। ও দেবে না, স্পেস দিয়ে একটু ড্যাশ দিয়ে হুগলি লিখবে। পরের প্রশ্ন দেখো, বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? দেখো, বিষ্ণুপুর শহরটি কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত। বাঁকুড়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, দেখো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু হবে, সান্দাকফু। অর্থাৎ বানানটা এইভাবে লিখবে, দন্তস্বয় আকার, দন্তনে দয় আকার, কয় হসন্ত আর ভয়সু। তাহলে উচ্চারণটা কি হলো? সান্দাকফু। হসন্ত এখানে আছে, সান্দাকফু, ভয়সু করে ফু। কেমন? পরের প্রশ্ন দেখো, বাঁশের কেল্লা কে তৈরি করেছিল? বাঁশের কেল্লা তোমরা জানো, তিতুমির কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেছিল। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আমরা জানি জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন হচ্ছে, মালভূমি অঞ্চলের মাটির রং কি? মালভূমি অঞ্চলের মাটির রং হচ্ছে লাল মাটি। তোমরা যদি সম্পূর্ণ লেখো এইভাবে লিখবে, কাঁকর পাথর মেশানো অনুর্বর লাল মাটি। ঠিক আছে? তোমরা এইভাবে লিখবে, কাঁকর, কয়জন লেখা ক র, কাঁকর পাথর মেশানো লাল মাটি। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং জেলায় অবস্থিত। কোন জেলা? দার্জিলিং জেলা। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যের জন্য। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেমন? একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি জেলার গরুমারায়। কি বলবে তোমরা? গরুমারায় বলবে, গরুমারায়। আর এই গরুমারাটা অবস্থিত কিন্তু জলপাইগুড়ি জেলায়। আর কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়েছে? দেখো, গান্ধী বুড়ি নামে আমরা জানি মাতঙ্গিনী হাজরাকে। কাকে জানি আমরা? মাতঙ্গিনী হাজরা। মাতং উয়াই গয় হস্যইকার, মাতঙ্গিনী তন্ত্রনী দীর্ঘইকার, মাতঙ্গিনী হাজরা। 2 নম্বর প্রশ্ন চলে এলাম আমরা। দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 2 নম্বর দাগের প্রথম প্রশ্ন হচ্ছে, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। দেখো, নিত্যবহ নদী যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। কেমন? উদাহরণ চেয়েছিল, উদাহরণ তোমরা দিয়ে দিবে, গঙ্গা, জলঙ্গি, তিস্তা, এগুলো কিন্তু নিত্যবহ নদী। চলো, পরের প্রশ্ন বলছে, কয়েকটি ঔষধি গাছের নাম বলো। দেখো, ঔষধি গাছগুলো সেইগুলো হচ্ছে, তুলসী আছে, তারপরে আছে অ্যালোভেরা, বাসক, এগুলো কিন্তু সবই ঔষধি গাছ। আরও অনেক কিছু ঔষধি গাছ আছে, তোমরা সেগুলোও লিখবে, যেমন নিম ইত্যাদি। তোমরা অনেকগুলো ঔষধি গাছের নাম লিখে দেবে। কেমন? এটা চলে গেল। বেশ, মাছ ধরার জন্য কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? দেখো, মাছ ধরার জন্য কি জিনিসের ব্যবহার করা হয়? উত্তরটা দেখো, বিভিন্ন ধরনের জাল, ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি জিনিস ব্যবহার করা হয় মাছ ধরার জন্য। কেমন? আমরা সাধারণত মাছ ধরে থাকি জাল আর ছিপ দিয়ে। যারা কন্টিনিউ মাছ ধরে, যারা পেশা হিসেবে জালি, তারা কিন্তু ঘুনি, পোলো ইত্যাদি আর বড় বড় জাল ব্যবহার করে। যারা সমুদ্রে যায় তারা অনেক রকমের মোটা সরু জাল ব্যবহার করে। কেমন? চলো, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে, ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? চলো, অ্যান্সারটা দেখে।
দেখো অ্যান্সারটা দেওয়া আছে, দেখো ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পর সংযুক্ত ছিল। সেই সময় অবিভক্ত সুবিস্তৃত বাংলাদেশের শাসনকার্যে পরিচালনায় অসুবিধা দেখা দেয়। এই জন্য 1905 খ্রিস্টাব্দে 7ই আগস্ট লর্ড কার্জন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলা ভাগের নীতি ঘোষণা করেন। কেমন? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কোন কোন ফসল চাষের জন্য জল কম লাগে? কি প্রশ্ন হচ্ছে কোন কোন ফসল চাষের জন্য ফসল চাষে জল কম লাগে? দেখো অ্যান্সারটা দেখো অলরেডি দেখো কোন কোন ফসল চাষে জল কম লাগে। উত্তরে দেখো মটর, অড়হর, মসুর অর্থাৎ সমস্ত ডাল জাতীয় ফসল কিন্তু জল কম লাগে। মটর, অড়হর, মসুর, বিউলি, বরবটি, সিম, সিম্বগোত্রী এবং ডাল জাতীয় ফসলের সবসময় জলই কম লাগে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে আমাদের দেশে সংবিধান কে রচনা করেন? আমাদের দেশে সংবিধান রচনা করেন B.R. আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর। B.R. আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর। কেমন? আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? চলো অ্যান্সারটা দেখি। দেখো অ্যান্সারটা হচ্ছে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতিয়ে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26 জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। কেমন? আর আগের প্রশ্ন ছিল ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন আমাদের ভারতীয় সংবিধানের রচয়িতা। কেমন? পরের প্রশ্ন হচ্ছে ডিভিসির পুরো নাম কি? আমরা জানি ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। কী হলো? দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেখো অ্যান্সারটা করে দেওয়া হয়েছে অলরেডি। দেখো সুবিধা, ডিভিসি ব্যবহারের সুবিধা দেখো ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। 2 নম্বর হচ্ছে ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে। 3 নম্বর হচ্ছে বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে। 4 নম্বর হচ্ছে এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের ফলে। আর অসুবিধাগুলি তোমরা লিখবে 1 নম্বর হচ্ছে বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় দামোদর কিংবা পার্শ্ববর্তী অঞ্চলগুলো বন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে এবং বসতিকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া অনেক রকমের ফসলের ধ্বংস হয়েছে। দামোদর নদীর উপকূলে যত ফসলের চাষ হয় সমস্ত ফসল কিন্তু এই বন্যার কারণে অর্থাৎ ডিভিসি জল ছাড়ার ফলে এই বন্যার কারণে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরের প্রশ্ন চলো দেখি। 226 চলো অ্যান্সার দেখো বন থেকে জ্বালানি কাঠ, আসবাব তৈরি, জানালা দরজা তৈরির কাঠ সংগ্রহ করা হয়। 2 হচ্ছে বন থেকে মধু, লাক্ষা প্রভৃতি অর্থকরী উপাদান সংগ্রহ করা হয়। 3 নম্বর হচ্ছে বনভূমির বিভিন্ন ঔষধি গাছ থেকে বিভিন্ন রোগের ঔষধ তৈরির উপাদান পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে রজন, গঁদ, ধুনো, মশলা, সুগন্ধি তেল প্রভৃতি বিভিন্ন অর্থকরী দ্রব্য মানুষ বন থেকে সংগ্রহ করে থাকে। কেমন? এই প্রশ্ন সম্পূর্ণ প্রশ্নটা ছিল বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পাই। আর তোমাদের একই রকম প্রশ্ন ছিল দেখো বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি, একই প্রশ্ন কিন্তু। দেখো পরের প্রশ্ন তার একসঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে বন বা গাছ কাটলে জীবকুলের কী কী ক্ষতি হতে পারে? বন বা গাছ কাটলে জীবকুলের কী কী ক্ষতি হতে পারে? দেখো অ্যান্সারটা দেখো অ্যান্সার হচ্ছে বনভূমি হ্রাসের ফলে দেখো বাতাসের অক্সিজেন কমে যাবে। 2 নম্বর হচ্ছে মাটি ক্ষয় বৃদ্ধি পাবে, বৃষ্টিপাত হ্রাস পাবে অর্থাৎ বৃষ্টিপাত হবে না। বনভূমি দুটো গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রাখে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং বৃষ্টি এবং অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে গাছ। আর তারপর 4 নম্বর হচ্ছে বনের পশুরা লোকালয়ে ঢুকে ক্ষতি করবে। 5 নম্বর হচ্ছে কাঠের যোগান হ্রাস পাবে। 6 নম্বর হচ্ছে বাতাসে ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে। 7 নম্বর হচ্ছে পশু পাখিরা তাদের বাসভূমি হারাবে। 8 নম্বর হচ্ছে ফল, কাঠ প্রভৃতির দাম বৃদ্ধি পাবে। বন্যা ও খরা বৃদ্ধি পাবে। 10 নম্বর হচ্ছে ঝড়ের তীব্রতা বাড়বে। কেমন? এতগুলো সমস্যা সৃষ্টি হবে আমাদের যদি পরিবেশ থেকে গাছ সম্পূর্ণ নির্মূল হয়ে যায় আর সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে এক কথা। এইগুলো তোমাদের 13 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান। আর এরপরে আমি সম্পূর্ণ আলোচনা করব 4 নম্বর মডেল স্কুল। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।